আউটার মানেটা কি? আউটার মানেই হচ্ছে আমরা আউটসাইডে যে ওয়্যারটা হবে সেটাই হচ্ছে আউটার ওয়্যার। স্নো হাইকিংয়ের জন্য যাই এবং কোনো কারণে যদি মিসিং হয় তাহলে কিন্তু প্রায় 50 কিলোমিটার দূর থেকে তার রেকর্ড সিস্টেমটা তাকে সিগন্যাল দিবে। আপনি যদি একটু আমাদেরকে আইডিয়া দিতেন যে বাংলাদেশে আউটওয়্যারের মার্কেটটা বা যারা ম্যানুফ্যাকচারার আছে ওনাদের কারেন্ট স্ট্যাটাসটা কীরকম? একটা জ্যাকেটের মধ্যে বিভিন্ন ধরনের টেকনোলজি দেওয়া হয়। আপনি যদি 5টা প্রোডাক্ট ব্যবস্থা করতে পারেন একটা গার্মেন্টসের জন্য, আপনি কেন 100টা প্রোডাক্ট আপনার ডিফিকাল্টিটা কোথায়? ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা আমাদের দেশে খুবই একদম ভঙ্গুর অবস্থা। আচ্ছা, আপনার যখন কানেকশন বাড়বে, শুরু করবেন যখন, একটার পর একটা স্কিল আপনার বাড়তে হবে। আপনার অবজারভেশন কি মনে হয় যে কেরিয়ারের হিসেবে এই ফিল্ড আসাটা কেমন হবে? এমটিও লেভেল থেকে ডিরেক্টর হয়েছে এই ইন্ডাস্ট্রিতে, আমি এরকম এক্সাম্পল আপনি অনেক পাবেন। সো ওয়েলকাম এভরিওয়ান আমাদের আরেকটা পডকাস্টে, যেখানে আমরা আজকে কথা বলবো বাংলাদেশে আউটওয়্যার ইন্ডাস্ট্রিটা কিভাবে গ্রো করছে, এটার পটেনশিয়াল কেমন আছে এবং কোন কোন চ্যালেঞ্জকে আমরা ওভারকাম করতে পারলে ফিউচারে এই পার্টিকুলার ইন্ডাস্ট্রিটাই বাংলাদেশকে অনেক দূর নিয়ে যেতে পারে। আজকে আমাদের সাথে থাকবেন মিস্টার তারিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মার্কেটিং মার্চেন্ডাইজিং। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ আমাদের কাছে সময় দেওয়ার জন্য। সো আপনার তো সুদীর্ঘ প্রায় 20 বছরের কাছাকাছি এক্সপিরিয়েন্স ইন দ্য ইন্ডাস্ট্রিতে, এই পার্টিকুলার ওভেন ইন্ডাস্ট্রিতে। তো আপনার কাছ থেকে আমরা আজকে শুনবো এই আউটারওয়্যার ইন্ডাস্ট্রিটা কীভাবে বাংলাদেশে গ্রো করলো এবং ফিউচারে আসলে আমাদের কোন ধরনের স্টেপ নেওয়া উচিত। তো তারেক ভাই, প্রথমেই যদি বলতেন যে আপনি কারেন্টলি কি নিয়ে কাজ করছেন, হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি টুডে? রেসপন্সিবিলিটি মানে এখন আপনি জানেন 20 বছর যদি একটা ইন্ডাস্ট্রিতে, একটা কোম্পানিতে আমি যদি একটা প্রতিষ্ঠানে কাজ করি, এখন এখানে কিন্তু কোনো পার্টিকুলার আসলে রেসপন্সিবিলিটি থাকে না। মানে সব কিছুই কিন্তু তখন আপনার হয়ে যায়, মানে আপনার ওনারশিপ চলে আসে। আপনি প্রত্যেকটা জায়গাতে ফিল করবেন যে এটা আমার, এটা কোম্পানির না। এটা ফিল করবেন যে আমার বাসাতে যদি কোনো একটা প্রোডাক্ট থাকতো, যেমন এটা আমি ফিল করতাম, একদম মন থেকে দরদ দিয়ে কথা বলতাম বা টেক কেয়ার করতাম। আমার ক্ষেত্রেও কিন্তু আমার কোম্পানিটা ঠিক এরকম, প্রত্যেকটা জিনিস আমার কাছে কিন্তু খুবই দরদের জায়গা। রাইট ভাই। সো আমাকে যদি পার্টিকুলারলি জিজ্ঞেস করেন যে আমার রেসপন্সিবিলিটিটা কি, আমার রেসপন্সিবিলিটি হচ্ছে ফুল কোম্পানি এবং প্রত্যেকটা জায়গাতে আমার রেসপন্সিবিলিটি। গ্রেট গ্রেট। সো এটা একটা ইন্সপিরেশন ভাই, যে কিভাবে একটা কোম্পানির সাথে আপনি অ্যাটাচড হলে ইউ ফিল ইউ বিলং অ্যান্ড কোম্পানি বিলংস টু ইউ। সো এটা একটা গুড ইন্সপিরেশন ভাই, থ্যাংক ইউ। এডিশনালি আমি যেটা জানতে চাইবো যে বাংলাদেশে আউটারওয়্যার যেটা বলি আমরা আউটারওয়্যার, কি কি প্রোডাক্ট এটার মধ্যে ভাই কানেক্টেড, কি কি প্রোডাক্ট এখানে হতে পারে আউটারওয়্যারে? আউটওয়্যারে তো মূলত আমরা যেটা বুঝি, আউটওয়্যার মানেটা কি, আমরা আউটসাইডে যে ওয়্যারটা করব, মানে ইউজুয়ালি এটা কি হয়, জ্যাকেট আমরা আচ্ছা। বুঝি। পাশাপাশি হয়তোবা যারা স্পোর্টস করে হয়তোবা ইনসাইডে একটা আন্ডারগার্মেন্টস ব্যবহার করছে, আউটসাইডে আরেকটা অ্যাক্টিভ ওয়্যার বা স্পোর্টস ওয়্যার প্রোডাক্ট ব্যবহার করতেছে। সো এইগুলোই সাধারণত আউটওয়্যার মানেই হচ্ছে আমরা আউটসাইডে যে ওয়্যারটা হবে সেটাই হচ্ছে আউটওয়্যার। আচ্ছা, তাহলে এটা কি মানে নর্মালি অনেক সময় আমি ক্যাজুয়ালি বাইরে যেতে পারি, অথবা আমি হয়তো কোনো পার্টিকুলার এক্সট্রিম কোনো ওয়েদারে ফাইট করতে যেতে পারি, কোন দুটোই কভার করে নাকি এটা স্পেসিফিক? সবকিছু দুইটাই কভার করবে। আচ্ছা। কারণ আপনি হয়তোবা হাইকিং বা ট্রেকিং এ যাচ্ছেন বা হয়তোবা স্নো হাইকিং এ যাচ্ছেন, সেখানে প্রচন্ড পরিমাণ ঠান্ডা থাকতে পারে। তো এখানে আপনার দুইটা যেমন কভার করবে, একটা হচ্ছে যে আপনাকে যেমন সেফটি দিবে, প্রোটেক্ট করবে ওয়েদার থেকে, পাশাপাশি বিভিন্ন ধরনের হয়তোবা হার্ডওয়্যার কিছু ইস্যু থাকতে পারে যেটা আপনি বডি হার্মফুল হতে পারে, সেখান থেকে আপনাকে প্রোটেক্ট করতে পারে। সো দুই ধরনেরই বিভিন্ন ধরনের, মানে একটা জ্যাকেটের মধ্যে বিভিন্ন ধরনের টেকনোলজি দেওয়া হয়। ইভেন আমরা এখন যেমন রেকো সিস্টেম ইউজ করি, যদি কোনো স্পোর্টসম্যান যদি স্নো হাইকিং এর জন্য যায় এবং কোনো কারণে যদি মিসিং হয় তাহলে কিন্তু প্রায় 50 কিলোমিটার দূর থেকে তার রেকো সিস্টেমটা তাকে সিগন্যাল দিবে। সো বিভিন্ন ধরনের টেকনোলজি সাথে ওই প্রোডাক্টটা তাকে কিন্তু প্রোটেক্ট করতেছে হচ্ছে বিভিন্ন আঘাত থেকে, সাথে আবার ওকে ওয়ার্মনেস দিচ্ছে যাতে সে ঠান্ডাতে আবার কোনো রকম অসুস্থতা। তাহলে এই ফার্দার ডিসকাশনে বা এই ভবিষ্যৎ বা ফিউচারিস্টিক বা মডার্ন ডেভেলপে যাওয়ার আগে আপনি যদি একটু আমাদেরকে আইডিয়া দিতেন যে বাংলাদেশে আউটওয়্যারের মার্কেটটা বা যারা ম্যানুফ্যাকচারার আছেন ওনাদের কারেন্ট স্ট্যাটাসটা কীরকম, মানে কারা কি বিগ প্লেয়ার কারা আছেন বা ইন্ডাস্ট্রি কত বড় এখন? আমি যদি বলি টু বি অনেস্ট, এখনো এতটা বড় না আউটওয়্যারটা, বিকজ এটা কিন্তু টেকনিক্যাল প্রোডাক্ট মোস্টলি। এবং আমরা গত 40-42 বছরে যদি দেখি আমাদের ইতিহাস, আমরা কিন্তু মোস্টলি এটা ভেরি বেসিক প্রোডাক্টগুলোই আমরা প্রোডাকশন করেছি। এই গত 20 বছর হলে আমরা আউটওয়্যার শুরু করেছি 25 বছর বা 20 বছর। আর এখন রিসেন্ট কিছু কোম্পানি এগিয়ে আসছে যারা হচ্ছে আউটওয়্যারটা করতে চায়।
এখনো কিন্তু চায়না, ভিয়েতনাম, ইন্ডিয়া, এই দেশগুলোই কিন্তু মোস্টলি এই আউটওয়্যার বা টেকনিক্যাল প্রোডাক্টগুলো করছে। তবে হ্যাঁ, আমি অবশ্যই বলবো যে ফিউচারে আমাদের অবশ্যই সকল এন্টারপ্রেনার যারা আছেন তাদের উচিত আউটওয়্যারে ফোকাস করা যায় কিনা সেভাবে চিন্তা করা। ভাই আউটার ওয়্যারটা কি মানে অনেক বেশি ক্যাপিটাল ইন্টেন্সিভ, নাকি আসলে এটা স্কিলটা অনেক চ্যালেঞ্জিং এই জন্য আমরা পারি না? ক্যাপিটাল ইন্টেন্সিভ আমার কাছে এরকম মনে হয় না, কারণ আপনি যদি একটা বেসিক জিনিস চিন্তা করেন যে প্রোডাকশন লাইন, এখানে কিন্তু আপনি নিটের জন্য হয়তো দিচ্ছেন 18 থেকে 30টা মেশিন, আউটওয়্যারের জন্য হয়তো বা দিচ্ছি আমরা 40 থেকে কেউ কেউ ব্যবহার করতেছে 70টা পর্যন্ত প্রোডাকশন মেশিন। সো আপনি যখন প্রোডাকশন চিন্তা করবেন বা আপনার আর্নিং চিন্তা করবেন, হ্যাঁ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মনে হবে আপনার কাছে বেশি, কিন্তু রিটার্নটা আমার মনে হয় যে তার থেকেও বেশি হবে যদি আপনি বেসিক প্রোডাক্ট থেকে আপনি টেকনিক্যাল প্রোডাক্টে যান। আচ্ছা, জাস্ট যেহেতু আমরা একটা ক্যারিয়ার নিয়ে সবাই কনসার্ন থাকে, সো যারা রিসেন্ট গ্র্যাজুয়েটস বা যারা ধরেন নতুন এই ফিল্ডে আসতে চাচ্ছে, সো অনেকেই ভয় পায় আউটার প্রোডাক্টে, ভয় পায় বিকজ এটা কনস্ট্রাকশন অনেক কঠিন, এটা তো আসলে দেখা যাচ্ছে অনেক লেয়ার থাকতেছে, এটা সাপ্লাই চেইনটা কমপ্লিকেটেড। আপনার অবজারভেশন কি মনে হয় যে ক্যারিয়ারের হিসেবে এই ফিল্ডে আসাটা কেমন হবে? আমার কাছে কিন্তু মানে দেখেন, যদি আমরা বাইসাইকেল চিন্তা করি, বাইসাইকেল টেকনোলজি সহজ, এটা সত্যি। আমরা যদি আমরা বাইকের কথা চিন্তা করি তাহলে এটা টেকনোলজি কিছুটা হয়তো বা বেশি, কিন্তু আপনি যদি বাইসাইকেল চালাতে পারেন আপনি কিন্তু তখন আবার বাইকও চালাতে পারবেন। এটা খুবই সহজ, মানে এমন না যে ভয় পাওয়ার কোনো কিছু আছে। হ্যাঁ, একটা নিট প্রোডাক্ট করতে যেমন হয়তো বা 5 থেকে 10টা আইটেম লাগে, একটা আউটওয়্যার করতে আমি দেখেছি প্রায় 100-র উপরে আইটেম আমাদেরকে অ্যারেঞ্জ করতে হয়। আমরা চায়না, ইন্ডিয়া, ভিয়েতনাম, ইভেন ইউরোপের অনেকগুলো কান্ট্রি থেকে এই অ্যাক্সেসরিজ বা ট্রিমসগুলো নিয়ে আসি। আপনি যদি 5টা প্রোডাক্ট ব্যবস্থা করতে পারেন একটা গার্মেন্টসের জন্য, আপনি কেন 100টা প্রোডাক্ট, আপনার ডিফিকাল্টিটা কোথায়? আচ্ছা, আমি কোনো কিছু এখানে কোনো ডিফিকাল্টিটা দেখি না। ওকে, মানে ক্যারিয়ার হিসাবে যারা আসতে চান আউটার ওয়্যারে, হয়তো বা রেঞ্জটা একটু কঠিন হতে পারে বিকজ অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করতে হতে পারে, কিন্তু একটা ক্যারিয়ার আপনাকে অনেক লুক্রেটিভ মনে হয়, এই ফিল্ডে অনেক গ্রো করবে। অবশ্যই, আচ্ছা, অবশ্যই, কারণ আমার মনে হয় যে আমরা গত 40 বছরে মোস্টলি আমরা বেসিক প্রোডাক্ট করেছি। আমাদের সময় এখন টেকনিক্যাল প্রোডাক্ট করা, এবং এগুলো আমাদের যে কাস্টমারগুলো আছে ইউরোপ এবং ইউএস বেজ মোস্টলি, তারা এখনো বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু এখনো টেকনিক্যাল প্রোডাক্ট বিশেষ করে নিচ্ছে চায়না এবং ভিয়েতনাম থেকে। আচ্ছা, সো এইগুলো কিন্তু বাংলাদেশে আগামী হয়তো 5 থেকে 7 বছরের মধ্যে এখানে মুভ করবে। তবে হ্যাঁ, একটা চ্যালেঞ্জ আসতে পারে যে এলডিসি গ্র্যাজুয়েশনটা আবার আমাদের শুরু হচ্ছে 2026 নভেম্বর থেকে, যদিও পরবর্তী 3 বছর থাকবে এটা ট্রায়াল হিসাবে। 24 নভেম্বর 2029 থেকে এটা ইমপ্লিমেন্ট হওয়ার কথা অফিসিয়ালি বাংলাদেশের জন্য। তো এই অবজারভেশনগুলো অবশ্যই এন্টারপ্রেনারদের মাথায় রাখা উচিত যে আমাদের ফিউচারটা কি হতে যাচ্ছে, বিশেষ করে ইকোনমিক সিচুয়েশনটা। কারণ যখন আমরা ডিউটি দিয়ে ইউরোপ বা আমেরিকাতে এক্সপোর্ট শুরু করব, তখন আমরা কতটুকু কম্পিটিটিভ থাকবো প্রাইসের জন্য সেটা চিন্তা করা। বাট আমি বলবো হ্যাঁ, বেসিক প্রোডাক্ট আরও বেশি চ্যালেঞ্জ ফেস করবে ফর এক্সপোর্টিং টু ইউরোপ অ্যান্ড ইউএস মার্কেট। বাট ডেফিনেটলি আমরা একটা অ্যাডভান্টেজ পাবো যদি আমরা আউটওয়্যার বা টেকনিক্যাল প্রোডাক্ট করি। এই টপিকটাতে আমি একটু জানতে চাইবো ভাই, আপনি বললেন যে বেসিক ওয়্যারের চ্যালেঞ্জটা আরো বেড়ে যাবে, আউটওয়্যার ওয়্যার বা টেকনিক্যাল প্রোডাক্টে এটা একটু কম্পারেটিভলি ইজি থাকবে, যেটা আমি বুঝতে পারলাম। যেটা আপনার এই অপিনিয়নটার পিছনে কারণটা কি ভাই? এটার কারণ হচ্ছে যে বেসিক প্রোডাক্ট মানে সবাই করতে পারে। আমরা এখনো দেখি যে আমাদের এখন কিন্তু কম্পিটিটর কিন্তু তৈরি হচ্ছে। যেমন আমরা যদি আফ্রিকা চিন্তা করি, ইথিওপিয়াতে এখন অনেকগুলো ফ্যাক্টরি অলরেডি হয়ে গেছে। এখন ওরা যেহেতু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে হয়তো 5 থেকে 7 বছর আগে মোটামুটি স্টার্ট করেছে এই ইন্ডাস্ট্রিতে লঞ্চ করার জন্য, তার মানে কি ওরা কিন্তু বেশি বেসিক প্রোডাক্টগুলো প্রোডাকশনের চেষ্টা করবে। স্কিলটা বেসিক প্রোডাক্ট দিয়ে ওরা শুরু করবে, স্কিল বাড়ানোর কাজটা যেটা। সো আমরা আমাদের থেকে কিন্তু ওদের প্রাইসটা কম। তার মানে যদি আমরা কোনো প্রোডাক্টের প্রাইস $2 দিই, বেসিক প্রোডাক্টের প্রাইস ওরা কিন্তু দিতে পারবে $1.5, কারণ ওদের খরচ আমাদের থেকে অনেক কম। সাডেনলি ব্যবসাটা তো আমরা ছেড়ে দিতে পারবো না। আচ্ছা, এই জন্য ফিউচারটা আমাদের এত সহজ হবে না। তবে হ্যাঁ, ইন্ডিয়াতে আমি অপটিমিস্ট, কারণ হচ্ছে আমাদের দক্ষতা আগের থেকে অনেক বেশি। আমাদের দেশের যারা স্পেশালি গত 15 বা 20 বছর বা এই সময়ে যারা আমাদের এই ইন্ডাস্ট্রিতে এসেছে, তারা একটা স্কিল্ডে চলে এসেছে।
এবং এই স্কিল মানুষ কিন্তু পরের জেনারেশনকে আবার স্কিল তৈরি করতে পারবে, যেটা নতুন কান্ট্রির জন্য এত সহজ হবে না। সো এই Right. পয়েন্ট অফ ভিউ থেকে আমি আবার অপটিমিস্ট Right, যে আমরা নেক্সট হয়তো 20 থেকে 25 বছর আরো ভালো করবো এই ইন্ডাস্ট্রিতে। ওকে, থ্যাংক ইউ। তারেক ভাই, আরেকটা জিনিস জানতে চাই আপনার কাছ থেকে। এই যে আউটারওয়্যারে কিন্তু একটা ন্যাচারাল ডিসকমফোর্ট থাকে, যে কেউ যখন কোনো এন্টারপ্রেনার অথবা নতুন যখন কেউ প্ল্যান্ট বা ফ্যাক্টরি করতে যায়, একটা ন্যাচারাল ডিসকমফোর্ট থাকে যে প্রোডাক্ট অনেক কঠিন, আমি এই ব্যবসা সাকসেস পাবো কিনা। তার তো নিটওয়্যার ধরেন একদম বেশি সবাই যা করে বেশ ইজি মনে হয়, যে আমরা ওকে লাইন লেআউট করবো, মানুষ অ্যাভেলেবল, অনেক সহজ। তো আপনার কাছ থেকে যদি কোনো অ্যাডভাইস চায় কেউ, যে আচ্ছা এই ইন্ডাস্ট্রির সাকসেস পাওয়ার টেকনিক বা মূল মন্ত্র কোথায় কোথায়, যদি 2-3টা পয়েন্ট বলতেন। টেকনিক হচ্ছে আপনাকে অবশ্যই স্কিল বাড়াইতে হবে, কারণ স্কিল বলতে ওয়ার্কার স্কিল আর ম্যানেজমেন্ট, সব ডিপার্টমেন্টে। আচ্ছা, কারণ হচ্ছে আমি প্রথমে বলেছিলাম যে যদি আমি একটা প্রোডাক্ট অ্যাসেম্বলিং করার জন্য, বেসিক্যালি কিন্তু আমরা বাংলাদেশ কিন্তু মূলত অ্যাসেম্বলিং করি গার্মেন্টসটা। রাইট। এখন যদি আপনি 5টা বা 10টা প্রোডাক্ট নিয়ে এসে একটা অ্যাসেম্বল করেন, একটা গার্মেন্টস রেডি করেন, এটা একইভাবে আপনার 100টা প্রোডাক্ট নিয়ে আসতে পারার কথা। কিন্তু হ্যাঁ, টেকনিক্যাল প্রোডাক্ট যেমন হয়তো বা একটা স্পেশাল রিকোয়ারমেন্ট থাকতে পারে কাস্টমারের, যেমন আমরা এখন কাজ করতেছি যে বডি টেম্পারেচারটাকে বা ঠিক রাখার জন্য ব্যাটারি দিয়ে আমরা কিভাবে ইনসাইডে কয়েল বসিয়ে আমরা আরো বেশি ওয়ার্মনেস আনতে পারি গার্মেন্টসে, সেগুলো নিয়ে হয়। এখন এটার জন্য কি দরকার, আপনাকে সোর্সিংটা আবার স্ট্রং হইতে হবে। সো একদিন এটা করতে পারবেন না, আপনার যখন কানেকশন বাড়বে, শুরু করবেন যখন, একটার পর একটা স্কিল আপনার বাড়তে থাকবে। সোর্সিংটা স্কিল বাড়তে হবে, ওয়ার্কার স্কিলটা বাড়তে হবে। আর যদি কোনো মানে আর কোনো টিপস দিতেন যে আচ্ছা এটা যেহেতু নতুন অনেকে আসতে চাইবে, আরেকটা সাকসেস ফ্যাক্টর হচ্ছে ওকে এটা কি হতে পারে, আরেকটা হচ্ছে যে মার্কেটিংটা স্ট্রং করতে হবে বাংলাদেশে। আচ্ছা, মার্কেটিংটা আউটডোর মার্কেট যেহেতু কমন না এখনো, বায়ারকে কনফিডেন্ট দিতে হবে যে না, বাংলাদেশ আমরা বেসিক থেকে এখন আমরা মোর টেকনিক্যাল প্রোডাক্টে আমরা যেতে চাই, আমরা রেডি, আমরা তোমাকে সার্ভিস দিতে পারবো। আচ্ছা আচ্ছা, উইথ বেস্ট প্রাইস। আচ্ছা, জাস্ট কানেক্টেড উইথ দিস টপিক ভাই, এই টপিকে যেহেতু আমরা বিজনেস গ্রোথ নিয়ে বা ফিউচার পটেনশিয়াল নিয়ে কথা বলতেছি, আপনার কি মনে হয় যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমাদের আউটারওয়্যার সিচুয়েশনটা কি, আর সামনে কি আসলে এই ইন্ডাস্ট্রি আরো বেশি মানে গ্রুমিং বা আরো বেশি ফ্লারিশ করতে পারতো? ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা আমাদের দেশে খুবই একদম ভঙ্গুর অবস্থায় আছে। এটা একদম সত্যি কথা, কারণ আমরা যারা আউটওয়্যার প্রডিউসার, তারা অলমোস্ট 70% ম্যাটেরিয়াল প্লাস ফেব্রিক, লাইনিং, এগুলো আমাদেরকে কিন্তু মোস্টলি চায়না থেকে ইম্পোর্ট করতে হয়। কিছু আমরা ইন্ডিয়া এবং ভিয়েতনাম থেকে নিচ্ছি। বাংলাদেশে যদি আমরা বলি তাহলে খুবই অল্প সংখ্যক এক্সেসরি স্ট্রিমস, ফেব্রিকের সাপ্লায়ার আছে, যেগুলো আমাদের জন্য, আমাদের রিকোয়ারমেন্টের জন্য এনাফ না। টোটাল রিকোয়ারমেন্টে খুব সম্ভবত 3% বা সামথিং এরকম কিছু একটা আমরা ফুলফিল করতে পারি ফ্রম দ্য লোকাল ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। বাকি 90% প্লাস আমাদেরকে এখনো ইম্পোর্ট করতে হয়, যদি টোটাল ট্রিমস এক্সেসরি চিন্তা করি। আর ফেব্রিক যদি চিন্তা করি তাহলে মোরলেস রেশিওটা কাছাকাছি। সো খুবই মানে আমাদের এই ব্যাকওয়ার্ড লিঙ্কে যদি আমরা স্ট্রং না করতে পারি, এখানে আমাদের ব্যবসাটা কিন্তু চ্যালেঞ্জিং এর মধ্যে পড়তে পারে। কারণ আমাদের লিড টাইম একটা বড় ফ্যাক্ট। বায়াররা উইন্টার সিজন, কারণ আমরা 4টা সিজনের প্রোডাক্ট করি, স্প্রিং, সামার, অটাম, উইন্টার। এখন স্প্রিং সামার বুঝলাম, যখন আমরা অটাম বা উইন্টারের যখন প্রোডাক্ট করতেছি, উইন্টারটা থাকে সর্বোচ্চ হয়তো বা 2 মাস, এর মধ্যে কিন্তু সব থেকে বেশি ঠান্ডা পড়ে আবার হয়তো বা 30 থেকে 35 দিন বা ম্যাক্সিমাম 40 দিন। এখন এই সময়ের মধ্যে যদি আমরা প্রোডাক্ট ডেলিভারি করতে না পারি, আমি আউটওয়্যার করলাম কিন্তু অন টাইমে ডেলিভারি করতে পারলাম, এই প্রোডাক্ট তো সেল হবে না, এটা কিন্তু সেল হবে না। তখন কি হবে, রিস্ক অনেক বেশি আসলে, বাইরের কাছে কিন্তু এটা স্টক হয়ে যাবে। তো যত কুইক ডেলিভারি করতে পারবো। আবার কিছু আনসার্টিনিটি থাকে বাইরের জন্য, যে হঠাৎ করে দেখা যাচ্ছে ফোরকাস্টে যে অনেক বেশি ঠান্ডা পড়তে পারে, আগামী 3 সপ্তাহ পরে অনেক ঠান্ডা আসতেছে। বায়ার তখন কুইক সার্ভিস চাই, যে আমার প্রোডাক্ট তোমার কাছে হয়তো বা 1 লাখ পিস অর্ডার ছিল, আমি কিন্তু আরো 20,000 পিস অর্ডার বাড়াবো, কারণ আমি দেখতেছি যে আমার অর্ডার বাড়তে পারে। সো এই ফ্লেক্সিবিলিটি দেওয়া যাচ্ছে না, এই কুইক সার্ভিসটা দেওয়ার জন্য আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কিন্তু একটা বড় লিমিটেশন। অ্যাজ এ রেজাল্ট বায়ারও বিজনেস বাড়ানোর কনফিডেন্সটা খুব একটা পাচ্ছে না। আচ্ছা, সো তারেক ভাই, আপনি যদি ইয়াং জেনারেশনের প্রতি কোনো ইন্সপায়ারিং বা কোনো একটা অ্যাডভাইস করতে চান, যে এই ইন্ডাস্ট্রি নিয়ে অথবা এই ইন্ডাস্ট্রিতে তাদের প্রসপেক্ট নিয়ে, আপনি কি বলবেন ওদেরকে? আমি অবশ্যই শুভকামনা এবং ওয়েলকাম জানাই ইয়াং জেনারেশনকে। আচ্ছা, কারণ এখন থেকে যদি আমরা 40 বছর আগে চিন্তা করতাম, তখন সবকিছু ম্যানুয়াল সিস্টেম ছিল, ইন্টারনেট ছিল না, ফ্যাক্সের মাধ্যমে কমিউনিকেশন করা হতো বায়ারদের সাথে। এরপরে হয়তোবা আমরা ইমেল আসলাম,
কিন্তু ইন্টারনেট স্পিড খুবই দুর্বল ছিল। এখন ইন্টারনেট স্পিড আসছে, এখন দেখা যাচ্ছে যে অনেক মডার্ন টেকনোলজি কনসেপ্ট এই ইন্ডাস্ট্রিতে এখন ইনক্লুড হচ্ছে। অনেক উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা এখন আমাদের এখানে জয়েন করতেছে। ইভেন আমাদের বাংলাদেশে যদি দেখেন, বুয়েট এবং রুয়েট, চুয়েট, কুয়েট, ঢাকা ইউনিভার্সিটি সকল বিগ ইউনিভার্সিটি থেকে কিন্তু আমাদের ছেলেমেয়েরা ইন্ডাস্ট্রিতে আসছে। আমি অবশ্যই ওদেরকে ওয়েলকাম করি, কারণ ওরা আসলে তখন কি হবে, আমরা আমাদের প্রোডাক্টিভিটি যেটা, আমাদের কোয়ালিটি যেটা, এটা সাইন্টিফিক ওয়েতে আরও বাড়াতে পারবো। যদি এটা না করতে পারি ফিউচারটা ডিফিকাল্ট হবে। আমি এই জন্য এদেরকে ওয়েলকাম জানাই। ইন্ডাস্ট্রিটা আমাদের বাংলাদেশে যদি চিন্তা করি তাহলে ডেফিনেটলি এটা ওয়ান অফ দ্য বিগেস্ট ইকোনমিক সোর্স ফর বাংলাদেশ। দেশের জন্য যেমন কন্ট্রিবিউট করতে পারবে ওরা, নিজের ক্যারিয়ারটাকেও বড় করতে পারবে। কারণ এখানে আমি দেখেছি যে একদম মানে এমটিও লেভেল থেকে ডিরেক্টর হয়েছে এই ইন্ডাস্ট্রিতে। আমি এরকম এক্সাম্পল আপনি অনেক পাবেন, যেটা অন্য ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক চ্যালেঞ্জিং, কারণ কর্মক্ষেত্রটা অত ব্যাপকতা না বাংলাদেশের জন্য। সো ওয়েলকাম করব, ফিউচার ভালো হবে, তবে অবশ্যই পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। এখানে আপনি যে ইন্ডাস্ট্রিতে যান, যখন ছাত্র ছিলেন তারাই ফার্স্ট সেকেন্ড হয়েছে, তারা প্রচুর পরিশ্রম করছে, পড়াশোনা করছে। এখানেও ঠিক এরকম যে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রত্যেকটা জিনিস একদম ডেপথে গিয়ে টু দ্য পয়েন্টে গিয়ে শিখতে হবে। একটু শিখলাম না, এভাবে হবে না। শুরুটা আপনাকে অবশ্যই মনে করতে হবে যে আমি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাব, আমি শিখবো, অবশ্যই আপনি ভালো করবেন। সো থ্যাংক ইউ তারেক ভাই আপনার ইনসাইটফুল ডিসকাশনের জন্য। আজকে আমরা অনেক কিছু শিখলাম, স্পেশালি আউটার ইন্ডাস্ট্রিটার সম্বন্ধে জানলাম আজকে, এবং এই ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জ কি আছে, ফিউচার কি আছে। সো আপনার সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো আপনারা আজকে পডকাস্টে আমরা এখানে শেষ করছি। আমাদের সাথে টিউন ইন থাকেন, আমরা আরও ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে আসবো। গ্র্যাজুয়ালি আরও মার্কেটের যারা লিডার পজিশনে যারা আছেন তাদের কাছে শুনবো আমরা, এবং তাদের এক্সপিরিয়েন্সগুলোকে আমাদের লাইফে আমরা অ্যাড করার চেষ্টা করবো ভবিষ্যতে সাকসেস পাওয়ার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।